হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু গ্রিনফিল্ড স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের দশম শ্রেণীর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা সলভ 2026। তো আজকে আমি যে পেজটি আলোচনা করব পাশের দাগের বনগাঁও কুমুদিনী উচ্চ বালিকা বিদ্যালয়। তো বাংলার দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের। তো যদি চ্যানেলটিতে তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো। তো তাহলে এখন শুরু করবো। একের দাগের ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। ধন জন জৈবন হলো সুন্দর সুন্দর একটি বঞ্চনা। তো সঠিক উত্তরটি হবে গ। এরপরে রাত্রের মেল ট্রেনটার প্রতি একটু দৃষ্টি রেখো, এটা নিমাইবাবু। জীবনহারা অসুন্দরে করতে ছেদন, কে আসছে? নবীন। ফেলাইলা কনক বলয় দূরে, নিম্নরেখ পদটি যে সমাসের উদাহরণ, এটি হলো মধ্যপদ লোভী কর্মধারায় সমাসের উদাহরণ। সমাস কথার অর্থ হলো সংক্ষেপ। এরপরে আলোচনা করব আমরা দুয়ের দাগের কম বেশি 20টি শব্দে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। তুমি তো ইউরোপিয়ান নও, কে কাকে একথা বলেছিল? তুমি তো ইউরোপিয়ান নও একথা সাব ইন্সপেক্টর অপূর্বকে বলেছিল। বিশ্বপাতার বক্ষ কোলে বিশ্বপাতা কে? প্রলয়ঙ্কার শিব, সৃষ্টি ও রক্ষার কর্তা। বিশ্বমায়ের অস্তিত্বকে তিনি তার বিপুল বাহুর সাহায্যে রক্ষা ও লালন পালন করে থাকেন। এ কলঙ্কন পিতা, এ কলঙ্ক পিতা ঘুষিবে জগতে। বক্তা কোন কলঙ্কের কথা বলেছেন? তো মাইকেল মধুসূদন দত্ত রচিত অভিষেক পদ্মাংশ থেকে গৃহীত আলোচ্য উদ্ধৃতি অংশে পুত্র ইন্দ্রজিৎ থাকতেও পিতা রাবণের যুদ্ধযাত্রাকেই বীরত্বের ক্ষেত্রে কলঙ্ক বলা হয়েছে। এরপরে আলোচনা করব 4 নম্বর। তৃতীয় কোনো পদের অর্থ প্রতীয়মান হয় কোন সমাসে, উদাহরণসহ ব্যাখ্যা করো। যে সমাসে সমস্ত পদে সমস্যমান পদগুলোর কোনোটিরও অর্থ না বুঝিয়ে অন্য কোনো তৃতীয় ব্যক্তি বা বস্তুকে বোঝায় তাকে বহুব্রী সমাস বলে। যেমন বহুব্রীহি ধান যার, এই হলো বহুব্রীর ব্যাসবাক্য। আর দশানন শব্দটির মধ্যে দুটি অর্থ আছে। তো এরপরে 2-5 দেখো, ব্যাসবাক্য সহ সমাস নির্ণয় করো দীর্ঘস্থায়ী। তো দীর্ঘস্থায়ী সমাসবদ্ধ পদ দীর্ঘকাল স্থায়ী। 3-1 গল্প শুনে খুব গম্ভীর হয়ে গেলেন হরিদা। হরিদার গম্ভীর হয়ে যাওয়ার কারণ কি? হরিদার পরিচয়। বহুরূপী গল্পের কেন্দ্রীয় চরিত্র হরিদা ছিলেন পেশায় বহুরূপী। হরিদার গম্ভীর হয়ে যাওয়া। লেখক ও তার বন্ধুরা হরিদাকে জানিয়েছিলেন যে জগদীশবাবুর বাড়িতে এক সন্ন্যাসী 7 দিন ধরে ছিলেন। তিনি সারা বছরে একটি হরতকি খান। তার বয়স 1000 বছরেরও বেশি। তো সন্ন্যাসী কাউকে পায়ের ধুলো দেন না। জগদীশবাবু কাঠের খড়মে সোনার বোল লাগিয়ে তার পায়ের কাছে ধরতেই সন্ন্যাসী সেই খড়ম পড়তে গেলে জগদীশবাবু তার পায়ের ধুলো নিয়েছিলেন। সন্ন্যাসীর এই গল্প শুনে হরিদা গম্ভীর হয়েছিলেন। এরপরে 3-2 কোশ্চেন। হেমো পাকা বিস্তিরিয়া যেন উড়িলা মৈনাক শৈল অম্বর উজলি, এই উপমা প্রয়োগের সার্থকতা বুঝিয়ে দাও। তো উড়িয়া মৈনাক, এখানে বীরবাহুর মৃত্যুর প্রতিশোধ নিতে ইন্দ্রজিৎ যুদ্ধের প্রস্তুতি নিলে প্রমিল ইন্দ্রজিৎকে তাকে ত্যাগ করে যেতে নিষেধ করেন, কারণ যুদ্ধক্ষেত্রে গেলে ফেরার সম্ভাবনা খুব কম। এর উত্তরে ইন্দ্রজিৎ বলেন যে ভালোবাসার যে দৃঢ় বন্ধনে প্রমীলা তাকে বেঁধেছেন তা কেউ খুলতে পারবে না। প্রমীলার কল্যাণেই ইন্দ্রজিৎ যুদ্ধে জয় লাভ করে অক্ষত শরীরে আবার ফিরে আসবেন। এরপরে 4-1 নম্বর কোশ্চেন। রামদাস চুপ করিয়া রহিল, কিন্তু তাহার 2 চোখ ছলছল করিয়া আসিল। রামদাসকে তার চোখ জলে ভরার কারণ কি? রামদাসের চুপ করার কারণ,
রামদাসের সুশ্রী গৌরবর্ণ মুখ ক্ষণকালের জন্য আরক্ত হইয়া উঠিল, বলিল, কই, এই ঘটনা তো আমাকে বলেনি। অপূর্ব কহিল, বলো কি? সহজ রামদাস হিন্দুস্তানের লোক, যেখানে সেখানে কম ছিল না, কিন্তু আমার অপমান কারো গায়েই ঠেকল না। এমনই তাদের অভ্যাস হয়ে গেছে। লহিরের চোটে আমার যে হাড় পাজরা ভেঙে যায়নি, এই সুখবরে তারা সব খুশি হয়ে গেল। তোমাকে জানাবো কি? মনে হলে দুঃখের লজ্জায় ঘৃণায় নিজেই যেন নিজেই যেন মাটির সঙ্গে মিশে যাই। তো রামদাস চুপ করিয়া রহিল, কিন্তু তাহার দুই চোখ ছলছল করিয়া আসিল। সুমুখের ঘড়িতে 3টা বাজিতে সে উঠিয়া দাঁড়াইল। বোধ হয় কি একটা বলিতে গেল, কিন্তু কিছুই না বলিয়া হঠাৎ হাত বাড়াইয়া অপূর্বের ডান হাতটা চাপিয়া লইয়া একটা চাপ দিয়া নিঃশব্দে নিজের ঘরে চলিয়া গেল। তো সেই দিন বিকালে অফিসের ছুটি হইবার পূর্বে বড় সাহেব একখানা লম্বা টেলিগ্রাম হাতে অপূর্বর ঘরে ঢুকিয়া কহিলেন, আমাদের ভামর অফিসে কোনো শৃঙ্খলাই হচ্ছে না। ম্যান ফলে ক্ষত্রড মিগ হিল এবং এদিকে কহিলেন, প্রম, সব কটা অফিসেই গোলযোগ ঘটছে। আমার ইচ্ছা তুমি একবার সবগুলো দেখে আসো। আমার অবর্তমানে সমস্ত ভারেই তো তোমার একটা পরিচয় থাকা চাই। সুতরাং বেশি দেরি না করে কাল পরশু যদি একবার অপূর্ব তৎক্ষণাৎ সম্মত হইয়া বলিল, আমি কালেই বার হয়ে যেতে পারি। বস্তুত নানান কারণে রেঙ্গুনে তাহার আর এক মুহূর্ত মন টিকিতেছিল না। উপরন্তু এই সূত্রেই দেশটাও একবার দেখা হইবে। এরপরে আলোচনা করব 4-2 প্রলয় উল্লাস কবিতায় প্রলয় কীভাবে উল্লাসের কারণ হয়ে উঠেছে তা সংক্ষেপে লেখো। কাজী নজরুল ইসলামের প্রলয় উল্লাস আসলে কবির জীবন উল্লাসের কবিতা। শোষণ, বঞ্চনা, পরাধীনতার নাগপাশকে ছিন্ন করে জীবনে যে জাগরণ ঘটে, স্বাধীনতা আর সাম্যের ভোরে যার প্রতিষ্ঠা হয়, তাকেই কবি স্বাগত জানিয়েছেন। গ্রন্থাগারে যে বছর প্রলয় উল্লাস কবিতাটি প্রকাশ পায়, ওই একই বছরে ধূমকেতু পত্রিকায় এক সংখ্যায় নজরুল লেখেন, পূর্ণ স্বাধীনতা পেতে হলে সকলের আগে আমাদের বিদ্রোহ করতে হবে। সকল কিছু নিয়ম কানুন বাঁধন শৃঙ্খলা মানা নিষেধের বিরুদ্ধে সুন্দরের আবির্ভাব। প্রলয় উল্লাস কবিতাতে দেখা যায়, সিন্ধু পারে সিংহদ্বারে ধমক হেনে ভাঙল আগল। পংক্তটি দেখেই বোঝা যায় কবি স্পষ্ট বিদ্রোহের কথাই বলেছেন। ভয়ঙ্করের বেশে এ হলো সুন্দরের আবির্ভাব। প্রবল তেজ বিপর্যয় নিয়ে যে বিপ্লবী শক্তির আগমন ঘটে তা প্রাথমিকভাবে শঙ্কিত করতে পারে, কিন্তু বিশ্বমায়ের আসন সেই পাতে। চিরসুন্দরের প্রতিষ্ঠা। কবি দেখেছেন অন্ধকারের বন্ধু কূপে দেবতা বাধা হঞ্জ ঘূপে। এই দেবতা স্বাধীনতার প্রতীক। এখান থেকে মুক্ত হয়ে তার আগমনের সময় গিয়েছে। রথচক্রের আওয়াজ শোনা যাচ্ছে। তাই আলোচ্য কবিতায় কবি বলেছেন যে ধ্বংস দেখে ভয় পাওয়ার কিছু নেই। প্রাণহীন অসুন্দরকে বিনাশ করতেও এই ধ্বংস এরপরেই চিরসুন্দরের প্রতিষ্ঠা ঘটবে। তাকেই স্বাগত জানানোর জন্য সকলকে আহ্বান করেছেন কবি। এরপরে আলোচনা করব 5-2। সুতরাং কলকাতা জয়ের ইতিহাস তুমি জানো। কে কাকে কথা বলেছে? কলকাতা জয়ের ইতিহাসটা কি? কলকাতা জয়ের ইতিহাস। সিরাজ কলকাতা জয়ে আর পূর্ণিয়ার শওকত জংয়ের সঙ্গে সংগ্রামে আমার বহু লোকক্ষয় ও অর্থ ব্যয় হয়েছে। আমার মন্ত্রিমণ্ডল ও যুদ্ধের পক্ষপাতী নন। এরূপ অবস্থায় তোমাদের প্রতি আমার অন্তরের পূর্ণ সহানুভূতি থাকা সত্ত্বেও আমি তোমার জন্য ইংরেজদের সঙ্গে বিবাদে প্রবৃত্ত হতে পারি না। আমার এই
অক্ষমতার জন্য তোমরা আমাকে ক্ষমা করো সিরাজ। এই উক্তির কারণ ঘরে বাইরে ষড়যন্ত্রের শিকার হন সিরাজউদ্দৌলা শিকার হবে শিকার হন সিরাজউদ্দৌলা। একদিকে সেনাপতি মির্জাফর ও অন্য অভিজাতরা, অন্যদিকে সিরাজের নিজের মাসি ঘসিটি বেগম সিরাজের পতনের জন্য চক্রান্তে লিপ্ত। বিচক্ষণ সিরাজ বুঝতে পেরেছেন যে এর ফলস্বরূপ ইংরেজ কোম্পানি আরও মরিয়া হয়ে উঠবে তাকে ক্ষমতাচ্যুত করতে। তাই পলাশির যুদ্ধে অবসম্ভাবী জেনে তিনি গভীরভাবে হতাশ হয়েছেন, কারণ যুদ্ধে জয়লাভের কোনো আশা তিনি দেখতে পারছেন না। এই কলকাতার জয়ের লাভ ইতিহাসের কথা বলা হয়েছে। এখানে বক্তা প্রশ্নে যে উক্তিটি রয়েছে তা বাংলার নবাব সিরাজউদ্দৌলা ইংরেজ প্রতিনিধি ওয়াটসকে বলেছিলেন। এরপরে 6-1 নম্বর কোশ্চেনটি, এটা বুকের মধ্যে পুষে রাখুক। কি পুষে রাখেন, মানে কি পুষে রাখার কথা এখানে বলা হয়েছে আর কি। কি কারণে এই পুষে রাখতে চাওয়া। উদ্দিষ্ট ব্যক্তি মতিনন্দী রচিত কোনি উপন্যাসে উল্লেখিত ভাবনাটি ক্ষিতীশের মধ্যে দেখা গিয়েছিল। ঘটনার পরিপ্রেক্ষিত তো চিড়িয়াখানায় ক্ষিতীশের সঙ্গে বেড়াতে গিয়েছিল কোনি। ঘণ্টা 3 ঘুরে তার জল তেষ্টা পায়। কিছু দূরে থাকা স্কুল ছাত্রীর কাছে জল চাইতে গিয়ে তাদের শিক্ষিকার দ্বারা কোনি প্রত্যাঘাত হয়। কিন্তু এরপর সেই স্কুল ছাত্রীদের মধ্য থেকে একটি মেয়ে প্লাস্টিকের 2টি গ্লাস জল ভরে নিয়ে তাদের কাছে আসে এবং শিক্ষিকার আচরণের জন্য তাদের কাছে ক্ষমা চায়। তো মেয়েটি ছিল বালিগঞ্জ সুইমিং ক্লাবের হিয়া মিত্র। তাদের কাছে ক্ষমা চায়। এই সময় কোনি হিয়ার হাতে ধরে থাকা গ্লাসে ধাক্কা মারে আর তার ফলে সেটি ছিটকে ঘাসের উপরে পড়ে যায়। অপমানিত ও ক্রুদ্ধ কোনি সেখান থেকে চলে যায়। এই ঘটনায় হিয়া এবং ক্ষিতীশ দুজনেই হতভম্ব হয়ে যান। তারপর ক্ষিতীশ কোনির হয়ে হিয়ার কাছে ক্ষমা চেয়ে নেন। এই ঘটনার জন্য ক্ষিতীশ ভেবেছিলেন কোনিকে খুব ঠকাবেন, কিন্তু শেষ অবধি তিনি কিছুই বললেন না, কারণ ক্ষিতীশ বুঝতে পেরেছিলেন যে এই হিয়া মিত্রই কোনির ভবিষ্যৎ প্রতিদ্বন্দ্বী। তাই তিনি মনে মনে ঠিক করে নেন যে কোনি হিয়ার প্রতি এই হিংস্র আক্রোশটা ভোঁতা করে দেওয়া কখনোই ঠিক কাজ হবে না। এই আক্রোশ কোনি বুকের মধ্যে পুষে রাখুক কিনা তাকে একদিন সাফল্যের পথে নিয়ে যাবে। এরপরে আলোচনা করব 7 দাগের। বন্ধ হলো ব্রিটানিয়া কোম্পানি, এই নিয়ে একটি প্রতিবেদন রচনা করো। Thank you for watching my video.